আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট্রি ব্যানিও চ্যানেলে। আপনারা দেখছেন অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের ফিজিক্স, নন মেজর ফিজিক্স 2। তো এই নন মেজর ফিজিক্স 2 এর আজকে আমরা পঞ্চম অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে এন্ট্রপি। তো যারা প্রথম আজকের ক্লাসটি দেখছো তারা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, এবং যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখোনি তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করে তোমরা হচ্ছে আগের ক্লাসগুলো দেখে তারপর আসো। যারা হচ্ছে রসায়ন বিভাগে পড়াশোনা করতেছো তোমাদের জন্য কিন্তু মেজর ফিজিক্যাল কেমিস্ট্রি 1, অর্গানিক কেমিস্ট্রি 1, ইনঅর্গানিক কেমিস্ট্রি 1 পেড ব্যাচ রয়েছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে খুব সহজেই হচ্ছে কোর্সগুলোতে এনরোল করে ডিসকাউন্ট প্রাইসে বা অফারে হচ্ছে কোর্সগুলোতে এনরোল করে তোমরা দ্রুত তোমাদের সিলেবাসটা শেষ করে ফেলো। আচ্ছা, তো আমরা আজকে এন্ট্রপি অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। অধ্যায় 5টা খুব ছোট একটি অধ্যায়, এটা থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, তবে এন্ট্রপি অধ্যায় থেকে আসার মতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ে অ্যাড করেছি। যার মধ্যে প্রথম প্রশ্নটা সবাই হচ্ছে মোটামুটি ভয় পায়, সেটা হচ্ছে নার্নস্ট দাব উপপাদ্য বিবৃত ও ব্যাখ্যা করো। তো এটা যখন আমরা বই থেকে পড়ার চেষ্টা করলাম বা হচ্ছে যে কোনো ইজি বুক থেকে পড়ার চেষ্টা করলাম, তখন দেখলাম যে আসলে নার্নস্ট উপপাদ্য বিবৃত ব্যাখ্যাটা অনেক বড় এবং জটিল ভাষায় লেখা। তো এই জন্য আমরা হচ্ছে একদম ইতিহাস সহকারে কখন কিভাবে এই উপপাদ্যটার নাম নার্নস্ট উপপাদ্য রাখা হয়েছে, কেন রাখা হয়েছে ইত্যাদি রিসার্চ করে একদম সহজভাবে হচ্ছে তোমাদের কাছে আমরা উপস্থাপন করেছি। তো তোমরা আমাদের নোটটা ফলো করতে পারো, এবং আমাদের এই হ্যান্ড নোটটা পেতে হলে তোমাদের আমাদের ফেসবুক পেজের ফলো করে সেখানে নক দিতে হবে। আমরা আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে তোমরা চাইলে হ্যান্ড নোটগুলো পেয়ে যেতে পারো। তো দেখো, আমাদের নার্নস্ট তাপ উপপাদ্য বিবৃত ব্যাখ্যাটা যদি আমরা শুরু করতে চাই, তো শুরুতে আমাদের ইতিহাসটা জানতে হবে। সেটা হচ্ছে কি, 1905 সালে বিজ্ঞানী নার্নস্ট একটা তাপ উপপাদ্য প্রণয়ন করছেন এবং তার নাম অনুসারেই উপপাদ্যের নামকরণটা করা হয়েছে। খুব সহজে লেখা হয়ে গেল না? তাহলে এই নার্নস্ট তাপ উপপাদ্যটা হচ্ছে কে লিখছেন? বিজ্ঞানী নার্নস্ট উপপাদ্যটা দিয়েছেন, এবং কত সালে দিয়েছেন? 1905 সালে দিয়েছেন। তো এবার আমরা আসি যে বিজ্ঞানী নার্নস্ট তার উপপাদ্যের মাধ্যমে কি জানাতে চেয়েছেন। দেখো, নার্নস্টের মতে তাপমাত্রা যতই পরম শূন্যর দিকে অগ্রসর হয়, কোনো সমষ্ণ প্রত্যাবর্তী ঘনীভূত প্রক্রিয়ার এন্ট্রপি পরিবর্তন ও শূন্য মানের দিকে যায়। অর্থাৎ একটা তাপমাত্রার, তো প্রত্যেকটা তাপমাত্রার একটা পরম শূন্য তাপমাত্রা আছে, আমরা সকলেই জানি। তো সেই তোমার হচ্ছে তাপমাত্রাটা যতই তার পরম শূন্যর দিকে অগ্রসর হতে থাকে, ততই হচ্ছে কোনো সমষ্ণ প্রত্যাবর্তী ঘনীভূত প্রক্রিয়ার এন্ট্রপির পরিবর্তনটাও শূন্য হতে থাকে। অর্থাৎ সে যত পরম শূন্যের থেকে দূরে থাকবে, তত হচ্ছে প্রত্যাবর্তী ঘনীভূত প্রক্রিয়ার এন্ট্রপির পরিবর্তনও শূন্য থেকে তত বেশি থাকবে। বাট যদি সে পরম শূন্যের দিকে যেতে চায় তাপমাত্রাটা, তাহলে তার এন্ট্রপিও শূন্য হতে থাকে, সহজ ভাষায় বলতে গেলে। তো এখন আমরা নিম্ন তাপমাত্রায় ডেলজি ধ্রুবরাশি যদি আমরা ধরে নিই, তাহলে আমরা বলতে পারি যে এল বিলংস টু জিরো ইন্টু ডি ডেলজি ডিভাইড বাই ডিটি। অর্থাৎ এখানে আমরা নিম্ন তাপমাত্রার জন্য ডেলজিটাকে ধ্রুব রাশি ধরে নিছি, এবং নিম্ন তাপমাত্রাটাকে আমরা এইভাবে লিখতে পারি যে জিরো, কারণ তার পরম শূন্যের তাপমাত্রাটা জিরোর দিকে, পরম শূন্যের দিকে যাচ্ছে তাপমাত্রাটা, তাহলে এটাকে আমরা জিরো বলতে পারি। এখন এখানে ডেলজি আমরা মুক্ত শক্তি পরিবর্তন হিসেবে ধরে নিতে পারি। তো দেখো, বিজ্ঞানী নার্নস দেখেন যে পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি ডেলজি ও ডেল এইচ অসীম তলে সমমানের দিকে অগ্রসর হয়। তাহলে এনথালপির পরিবর্তনটা ডেল এইচ হলে 1 নং সমীকরণ হতে আমরা বলতে পারি যে ডেল জির জায়গায় আমরা জাস্ট ডেল এইচ বসে দিব, এটাও জিরো হয়ে যাচ্ছে। তার মানে মুক্ত শক্তি পরিবর্তন জিরো হলে কি হইতেছে? এনথালপির পরিবর্তনটাও কি হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা পরম শূন্য তাপমাত্রার নিকটবর্তী তাপমাত্রার ঘনীভূত ব্যবস্থার ক্ষেত্রে আমরা নার্নস্টের স্বীকার্যটা এইভাবে বলতে পারি, এই 1 নং আর 2 নংটাকে কম্পেয়ার করে, যে এইটা ইকুয়ালস টু জিরো ডিভাইড বাই এটা ইকুয়ালস টু জিরো। ওকে, এখন দেখো ডেলজির মান বসাই। ডেলজি হচ্ছে ভিডিবি মাইনাস এসডিটি। তো আমরা যদি এখানে ডেলজির এই মানটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে ডি ডেলজি ডিভাইড বাই ডিটি, এখানে হচ্ছে চাপটা হচ্ছে স্থির থাকবে বা ধ্রুব থাকবে। তাহলে হচ্ছে ডি ডেলজি বাই ডিটি পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি দাঁড়াবে? মাইনাস ডেল এস দাঁড়াবে, তাই না? তাহলে এই একইভাবে আমরা বলতে পারি যে এইটা আর এটা ডিভাইড বাই যেহেতু জিরো জিরো, দোনোটাই যেহেতু জিরো, তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা জানি যে এল বিলংস টু ডি ডেল এইচ ডিটি ইজ ইকুয়াল টু জিরো। কারণ কি, দেখো আমরা দেখছি যে এটার মানও জিরো, এটার মানও জিরো, তাহলে এটা সমান। তো এইটা যদি এরকম হয়, ডেল এস হয়, তাহলে এটার পরিবর্তে যদি আমরা এটা লিখি, এটা কি পুরোটা ডেল এসটা কি জিরো হয়ে যাবে না? তাহলে এখন তোমরা একটু খেয়াল করো, আমরা এখানে ডেল জির পরিবর্তে ডেল এইচটা ইউজ করছি, সেটা টোটালটা জিরো হয়ে গেছে, কারণ চাপ ধ্রুব থাকলে কিন্তু আমরা জানি যে এস এর মানটা বা তাপমাত্রা পরিবর্তনটা কিন্তু জিরো হয়ে যাবে, তাই না? এনথালপি যদি জিরো থাকে, তাহলে তাপমাত্রাটাও কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে আমরা এখন এটার জায়গায় হচ্ছে যদি ডেল এসটা ইউজ করি,
যেহেতু এটা সমান ডেল এস আর এটা সমান 0, আর এটা যেহেতু সমান, তাহলে এটা সমান আমরা এটা বলতে পারি। তো এটার জায়গায় হচ্ছে আমরা মাইনাস ডেল এসটা ইউজ করলাম। তো ডেল এসটা ইউজ করলে আমরা বলতে পারি এটা সমানও কি 0। তো এটাই কিন্তু আমাদের নার্নস্টের তাপ উপপাদ্য, ঠিক আছে। এটাই হচ্ছে উনি বলছেন যে আমরা হচ্ছে যখন তাপমাত্রা যতই পরম শূন্যের মানের দিকে যেতে চায় ততই হচ্ছে কি হয়, এন্ট্রপির পরিবর্তনটাও 0 হয়। তাহলে দেখো তাপমাত্রাটা পরম শূন্য মানের কাছাকাছি হইলো, এন্ট্রপিটা 0 হয়ে গেল, মুক্ত শক্তি পরিবর্তনটাও 0 হয়ে গেল। ঠিক আছে, এই তিনটা মানই 0 দিয়েই হচ্ছে বিজ্ঞানী নার্নস্টের তাপমাত্রা উপপাদ্যটা বোঝা যায়। তো এটাই আমরা একদম সংক্ষেপে হচ্ছে লেখার চেষ্টা করছি, যেন তোমাদের বুঝতেও সুবিধা হয়, পরীক্ষায় লিখতেও সুবিধা হয়। অনেক বেশি পরিমাণ লিখে হচ্ছে দেখা গেছে তোমাদের মনে থাকবে না পরীক্ষার হলে, সেটা একটা প্রবলেম। তো এই জিনিসটার দিকে আমরা ফোকাস করেই হচ্ছে এই সিদ্ধান্তটা নিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দেখাও যে তাপগতীয় স্কেল এবং আদর্শ গ্যাস স্কেল সর্বতোভাবে অভিন্ন। তো এটা তোমরা চাইলে পঞ্চম অধ্যায়েও অ্যাড করতে পারো, অথবা তোমরা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন হিসেবেও এটা অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো চতুর্থ অধ্যায়ের প্রশ্ন হিসেবে আমরা হচ্ছে এখানে অ্যাড করতেছি। তো গত ক্লাসে আমরা হচ্ছে অধ্যায় 4 যখন করাইছিলাম তখন এটা একটু মিস হয়ে গেছিলো, তাই আমরা হচ্ছে এই লেকচারটার মধ্যে এটা দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে আমাদের কি জানতে চাইছে, তাপগতি স্কেলটা এবং আদর্শ গ্যাস স্কেলটা সর্বতোভাবে অভিন্ন, মানে দুইটাই প্রায় সেম। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি T1 ও T2 তাপমাত্রার মধ্যে কার্যরত কার্নোর ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে ইটা সমান 1 মাইনাস থিটা 2 বাই Q2 বাই Q1, এটা হচ্ছে তাপের ক্ষেত্রে। আর দক্ষতার ক্ষেত্রে কি হবে, 1 মাইনাস T2 বাই T1, অর্থাৎ এই দুটা কিন্তু সমান। তাহলে আমরা তাপগতি স্কেলে বলতে পারি ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। তো দেখো কিউ 1 নং আর 2 নং যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটাও কিন্তু যা, এটাও কিন্তু তা, তো আমরা দুটাকে সমান বলতে পারি। এখন 1 1 বাদ দিলে কি দাঁড়ালো, T2 বাই T1, এটা হচ্ছে কি T2 বাই T1। মানে তুমি চাইলে এটাকে টাও হিসাবে ধরে নিতে পারো, আমি একটু ভুল বলছি, এটাকে T2 বাই T1 ধরবা আর এটাকে ধরবা টাও 2 ডিভাইড বাই টাও 1। তাহলে এই দুটাকে আমরা যদি সমান ধরি, কি দাঁড়াইলো, 1 মাইনাস T2 বাই T1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস টাও 2 বাই টাও 1। তাহলে 1 1 কাটা গেলে কি থাকলো, T2 বাই T1 ইজ ইকুয়াল টু টাও 2 বাই টাও 1। এবং আমাদের প্রশ্ন কিন্তু বলছে যে আদর্শ গ্যাস স্কেল আর তাপগতি স্কেলটা কিন্তু সর্বত অভিন্ন। তো এটা হচ্ছে আদর্শ গ্যাস স্কেল আর এটা হচ্ছে তাপগতি স্কেল, এখন দুইটাই কিন্তু প্রায় অভিন্নই দাঁড়াইছে, দেখছো বিষয়টা। তাহলে আমরা এখানে কিভাবে বলতে পারি যে অর্থাৎ তাপগতি স্কেলের এবং আদর্শ গ্যাস স্কেলের যে কোনো দুই তাপমাত্রার অনুপাত সবসময় সমান হয়। আবার তাপগতি স্কেলে বাষ্পবিন্দু ও হিমবিন্দুর পার্থক্যটা হচ্ছে কত, তাপগতি স্কেলের ক্ষেত্রে টাও স্টিম মাইনাস টাও আইস ইজ মাইনাস আইস ইজ ইকুয়াল টু 100, কারণ বাষ্পবিন্দু আর হিমবিন্দুর পার্থক্য, এটা হচ্ছে বাষ্পবিন্দু, এটা হচ্ছে হিমবিন্দু, এই দুটার পার্থক্য হচ্ছে 100। তাহলে আমরা ইটা ইজ ইকুয়াল টু জানি, এটার সূত্র কি, টাও স্টিম মাইনাস টাও আইস ডিভাইড বাই টাও স্টিম। তাহলে এই দুটার মান কত, 100 বসাই দিলাম আর নিচে টাও স্টিম থাকলো। এখন আদর্শ গ্যাস স্কেল আমরা বলতে পারি যে ইটা ইজ ইকুয়াল টু 100 ডিভাইড বাই টাও স্টিম। এখন এইখান থেকে আমরা যদি আর গুণন করি, বা বলা যায় যে এইখানে আমরা এটার মান, এটা যেটা পাইছি সেটা যদি বসাই দিই এখানে, তাহলে এটা সমান এটা দাঁড়াইলো না। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে উভয় স্কেলেই পানির স্ফুটনাঙ্ক কি হয়, সমান হয়। অনুরূপভাবে দেখানো যায় যে উভয় স্কেলেই পানির হিমবিন্দু সমান, অতএব বলা যায় তাপগতি স্কেলে এবং আদর্শ গ্যাস স্কেল সর্বতোভাবে অভিন্ন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো জিনিসটা। এবার চলে যাচ্ছি আমরা অধ্যায় 5-এ। অধ্যায় 5-এর মানে আগে যে প্রশ্নটা আমরা একটু আগে করাইছি, প্রথম প্রশ্নটা ছিল অধ্যায় 5-এর, মাঝখানে আমরা একটা অধ্যায় 4-এর লাস্ট কোশ্চেনটা অ্যাড করে দিছি। এখন আবার অধ্যায় 5-এ ফিরে যাচ্ছি। অধ্যায় 5-এর দ্বিতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে এন্ট্রপি কি, ভর একক ও ভৌত তাৎপর্য লিখো। এই প্রশ্নটা তোমরা চাইলে বই থেকে পড়েই বুঝতে পারতা, কোনো ঝামেলা ছিল না, ক্লাসেরও দরকার নাই। তারপর আমি জাস্ট একটু হালকা পাতলা ব্যাখ্যা করে দিচ্ছি। তো আমাদের জানো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো বস্তু বা সিস্টেমের যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে কিন্তু আমরা এন্ট্রপি বলি, তাই না? অর্থাৎ এন্ট্রপি হলো বস্তুর এমন একটা ভৌত ধর্ম যা রুদ্ধতাপ প্রক্রিয়ায় স্থির থাকে। আবার এন্ট্রপিকে আমরা কিউ রিভার্স ডিভাইড বাই টি থেকে বোঝা যায় যে মাত্রা হলো শক্তি বাই তাপমাত্রা। তো এসআই এককে শক্তি জুলে এবং তাপমাত্রা কেলভিন স্কেলে প্রকাশ করা হয়। সুতরাং এসআই এককে এন্ট্রপি জুল প্রতি কেলভিন আকারে প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ মোল হবে, এন্ট্রপির একক হবে জুল প্রতি কেলভিন প্রতি মোল, যেকে ইনভার্সন মোল ইনভার্সন। তাহলে আমরা প্রথমে এন্ট্রপির সংজ্ঞাটা দিছি, এন্ট্রপির এককগুলো এসআই এককে দিছি, তাপমাত্রা কেলভিন স্কেলে দিছি, তারপর হচ্ছে সবকিছু আমরা একসাথে বের করে টোটালটা এখানে বলে দিছি। এখন এটার একক, এটা কি জানতে চাইছে বলছি, এর একক কি জানতে চাইছে বলছি। এখন ভৌত তাৎপর্য হিসেবে আমরা দিতে পারি যে যখন কোনো সিস্টেম এক অবস্থা হতে অন্য অবস্থায় যাবার সময় টি ধ্রুব তাপমাত্রায় কিউ পরিমাণ তাপ শোষণ করে বা বর্জন করে, তখন এন্ট্রপি পরিবর্তনটা কি হয়, ডিএস সমান কিউ বাই টি। এইগুলো নিয়ে অলরেডি আমরা কিন্তু আলোচনা করে ফেলছি, তাই না? তো যখন ডি কিউ সমান তাপের পরিবর্তন হয়, তখন
আমরা এই সূত্রটা তখন অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা এবার আমরা ভৌত তাৎপর্যটা পয়েন্ট আকারে দিই। তো এন্ট্রপির ভৌত তাৎপর্যগুলো আসলে কি কি সেটা আমরা একটু দেখে নিই। দেখো, প্রথম পয়েন্টই হচ্ছে এন্ট্রপির একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রা অনুপাতের সমান। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এটা একটা তাপীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করতেছে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে এটা বস্তুর তাপগতি অবস্থা নির্ধারণে সহায়ক। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এন্ট্রপিকে বস্তুর তাপীয় জড়তা হিসেবে বিবেচনা করা হয়। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে এটি তাপমাত্রা, চাপ, আয়তন, অন্তর্নিহিত শক্তি, চুম্বকীয় অবস্থান নেয় কোনো বস্তুর অবস্থা প্রকাশ করে। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে এটিকে কোনো ভৌত রাশি দ্বারা প্রকাশ করা যায় না। 7 নম্বর পয়েন্টটি হচ্ছে এন্ট্রপি বৃদ্ধি পেলে বস্তু শৃঙ্খল অবস্থা হতে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে তাপমাত্রা ও চাপের ন্যায় একে অনুভব করা যায় না। 9 নম্বর পয়েন্টটি হচ্ছে একে ক্যালোরি বা ডিগ্রি এককে প্রকাশ করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা জাস্ট আমি না পড়াইলেও হইতো, বাট আমি হচ্ছে যেহেতু ক্লাসে উল্লেখ করেছি, এর কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই হালকা পাতলা একটু আলোচনা করে দিলাম। কারো বেসিকে কোনো সমস্যা থাকলে বা কিভাবে নোট করতে হবে সেটা না জানলে হচ্ছে আমাদের ক্লাস দেখে সে নোট করতে পারবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের অধ্যায়ে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।